প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকের আলোচনা। আজকের আমার এই ভিডিও টিউটোরিয়ালের আলোচ্য বিষয় হিসাব বিজ্ঞান বিষয়ের বিশেষ জাবেদা পর্ব 2, বিক্রয় জাবেদা এবং বিক্রয় জাবেদা থেকে খতিয়ান প্রস্তুত করার চেষ্টা করব। তো চলো শুরু করা যাক। এই চ্যানেলের হিসাব বিজ্ঞানের পূর্বের ভিডিওগুলি না দেখে থাকলে সেগুলি দেখার মাধ্যমে হিসাব বিজ্ঞানের অন্যান্য বিষয়গুলি ভালোভাবে জানার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো। আজকে তোমাদের সাথে প্রথম থেকে শেষ পর্যন্ত আলোচনায় আছি আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম, বরিশাল সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজ, বরিশাল। শিখন ফল অর্থাৎ আজকের এই পাঠ শেষে আমরা কি শিখতে পারবো? লেনদেন হতে বিক্রয় জাবেদা প্রস্তুত করতে পারবে, বিক্রয় জাবেদা হতে সহকারী খতিয়ান প্রস্তুত করতে পারবে এবং বিক্রয় জাবেদা হতে সাধারণ খতিয়ান প্রস্তুত করার পাশাপাশি খতিয়ানের জের নির্ণয় করতে পারবে। তো এবার আসি জাবেদার শ্রেণী বিভাগ আমরা একটু জানার চেষ্টা করি। যদিও আমি পূর্বের ক্লাসে জাবেদা কাকে বলে সেই সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছিলাম, তো আজকে আমরা সংক্ষেপে জাবেদার শ্রেণী বিভাগ উপস্থাপন করার চেষ্টা করি। তো লক্ষ্য করি, জাবেদা সাধারণত দুই প্রকার, বিশেষ জাবেদা এবং প্রকৃত বা সাধারণ জাবেদা। বিশেষ জাবেদা আবার কয়েক প্রকার হয়ে থাকে লক্ষ্য করি, যেমন ক্রয় জাবেদা, বিক্রয় জাবেদা, ক্রয় ফেরত জাবেদা, বিক্রয় ফেরত জাবেদা, নগদান বই, নগদ প্রাপ্তি জাবেদা এবং নগদ প্রদান জাবেদা। তো এই 7টিকে বিশেষ জাবেদা হিসেবে আখ্যায়িত করা হয়ে থাকে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, পূর্বের ক্লাসে আমি ক্রয় জাবেদা সংক্রান্ত বিস্তারিত আলোচনা করেছি, বিভিন্ন সমস্যার সমাধান, বিশেষ করে সৃজনশীল এবং তত্ত্বীয় বিষয় ক্রয় জাবেদার বিস্তারিত আলোচনা করেছি। আজকের আমার আলোচনার বিষয় হচ্ছে বিক্রয় জাবেদা। তো এই যে লক্ষ্য করি, বিক্রয় জাবেদা বলতে আমরা কি বুঝি, তাই না? ধারে বা বাকিতে পণ্য বিক্রয় সংক্রান্ত লেনদেন যে জাবেদা লিপিবদ্ধ করা হয় তাকে বিক্রয় জাবেদা বলা হয়। অর্থাৎ বাকিতে পণ্য বিক্রয় জাবেদা লিপিবদ্ধ করা হয়ে থাকে। যেমন লক্ষ্য করি, যেমন মে 1 তারিখে হাসান অ্যান্ড কোং এর নিকট পণ্য বিক্রয়, এখানে হাসানের নাম আছে, তার মানে কি এটা বাকিতে বিক্রয়, তাই না? আবার 11 তারিখ লক্ষ্য করি, সেতু অ্যান্ড কোং এর নিকট পণ্য বিক্রয় 25,000 টাকা, চালান নং 10। তো এইখানে যেহেতু চালান নং উল্লেখ আছে এবং সেতু অ্যান্ড কোং এর নাম আছে, তাহলে এটিও বাকিতে বিক্রয়। আবার 20 তারিখে লক্ষ্য করি, রাকিব অ্যান্ড কোং এর নিকট পণ্য বিক্রয় 12,000 টাকা, শর্ত 210N30, চালান নং 12। এখানে শর্ত উল্লেখ আছে, তার মানে এই লেনদেনটি ধারে। তো এই ক্ষেত্রে শর্ত 310N30 এই কথাটির অর্থ হচ্ছে 10 দিনের মধ্যে পরিশোধ করতে পারলে 3% ডিসকাউন্ট হবে, অর্থাৎ 3% বাট্টা হবে। কিন্তু 10 দিনের মধ্যে যদি পরিশোধ করতে না পারে তাহলে 30 দিনে পরিশোধ করতেই হবে, বাট নো ডিসকাউন্ট, অর্থাৎ কোনো ডিসকাউন্ট বা বাট্টা বা ছাড় দেওয়া হবে না। পরিশেষে বিশেষ দ্রষ্টব্য, ধারে সম্পদ বিক্রয় এবং নগদে পণ্য বিক্রয় জাবেদায় বসে না। খেয়াল রাখতে হবে, কিন্তু পণ্য যদি আমরা নগদে বিক্রয় করি এবং ধারে যদি সম্পদ বিক্রি করি তাহলে কিন্তু এই বিক্রয় জাবেদায় বসবে না। বিক্রয় জাবেদায় শুধুমাত্র অন্তর্ভুক্ত হবে বাকিতে বা ধারে পণ্য বিক্রয়। তো এবার আমরা বিক্রয় জাবেদার ছক কিভাবে অঙ্কন করতে হয় একটু লক্ষ্য করি। বিক্রয় জাবেদা উপরে আমরা লিখব এবং ছকের মধ্যে আমরা লিখব তারিখ, ডেবিট হিসাব খাত, সূত্র, চালান, শর্ত। এবং এই যে লাস্টের যে ঘরটা আছে, শেষের যে ঘরটা আছে, এই ঘরের মধ্যে লিখবো আমরা ধারে যদি পণ্য বিক্রয় করি তাহলে আমরা সাধারণত জাবেদা লিখে থাকি দেনাদার হিসাব বা প্রাপ্য হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট, অর্থাৎ প্রাপ্য হিসাব ডেবিট এবং বিক্রয় হিসাব ক্রেডিট। অর্থাৎ ছকের মধ্যেই আমরা বাকিতে বিক্রয়ের যে জাবেদা সেটি লিখে রাখবো এবং এটি হচ্ছে আধুনিক কনসেপ্ট। তবে বিক্রয় জাবেদার ক্ষেত্রে শর্ত লেখা বাধ্যতামূলক না, যদি অঙ্কের মধ্যে শর্ত উল্লেখ থাকে তাহলে আমরা এই শর্তের ঘরটি আঁকবো। তো এবার আমরা বিক্রয় জাবেদা সংক্রান্ত কিছু গুরুত্বপূর্ণ সৃজনশীল সমস্যা সমাধানের মাধ্যমে বিক্রয় জাবেদা প্রস্তুত এবং বিক্রয় জাবেদা হতে খতিয়ান প্রস্তুত করার চেষ্টা করব। তো লক্ষ্য করি, সৃজনশীল 1, জনাব হান্নান এর পণ্য বিক্রয় সংক্রান্ত লেনদেন ছিল নিম্নরূপ। 2020 সালের জানুয়ারি 1 তারিখে আজিম অ্যান্ড কোং এর নিকট পণ্য বিক্রয় 10,000 টাকা, শর্ত 210N30, চালান নং 08। 11 তারিখে বলছে সেতু অ্যান্ড কোং এর নিকট পণ্য বিক্রয় 15,000 টাকা, শর্ত এবং চালান নং 10। 20 তারিখে বলছে রাকিব অ্যান্ড কোং এর নিকট পণ্য বিক্রয় 12,000 টাকা, শর্ত 310N30, চালান নং 12। এই তথ্যের আলোকে প্রশ্ন হচ্ছে জনাব হান্নানের হিসাব বইতে বিক্রয় জাবেদা প্রস্তুত করো। খ নম্বরে বলছে জনাব হান্নানের হিসাব বইতে সাধারণ খতিয়ান প্রস্তুত করো এবং গ নম্বর প্রশ্নে বলছে জনাব হান্নানের বইতে প্রয়োজনীয় সহকারী খতিয়ান প্রস্তুত। তো এই অঙ্কের মাধ্যমে আমরা বিক্রয় জাবেদাও শিখতে পারবো, সাধারণ খতিয়ানও শিখতে পারবো এবং প্রয়োজনীয় সহকারী খতিয়ান শিখতে পারবো। তো প্রথমে ক নম্বরে আমরা বিক্রয় জাবেদা প্রস্তুত করার চেষ্টা করি। তো লক্ষ্য করি উত্তর 1-এর ক, জনাব হান্নানের হিসাব বইতে বিক্রয় জাবেদা। তো বিক্রয় জাবেদার প্রথমে ছক আঁকবো আমরা, তারিখ, ডেবিট হিসাব খাত,
সূত্র, চালান, শর্ত, শর্ত বাধ্যতামূলক না, কিন্তু অঙ্কে যেহেতু শর্ত আছে তাই আমরা শর্তের ঘর এখানে আঁকবো এবং এইখানে লিখবো প্রাপ্য হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট। এবার আমরা এখানে তারিখ লিখবো, তাই না? তারপর এর এখানে আমরা লেনদেন লিখবো। আচ্ছা, আমরা একটা কাজ করি, সেটি হচ্ছে এই পেজের উপরে আমরা ওই লেনদেনগুলো নিয়ে আসি, তাহলে আমাদের ওই লেনদেন দেখে বিক্রয় জাবেদা প্রস্তুত করতে সুবিধা হবে। তো এই যে আমরা ওই লেনদেনগুলি এই পেজের উপরে নিয়ে এসেছি, তো এখন আমরা এই লেনদেনগুলি দেখে বিক্রয় জাবেদা প্রস্তুত করার চেষ্টা করি। তো লক্ষ্য করি, প্রথমে আমরা লিখব 2020 জানুয়ারি 1, এই যে এখানে 2020 জানুয়ারি 1 তারিখ লিখেছি। লেখার পরে আমরা এই যে ডেবিট হিসাব খাতে লিখব আজিম অ্যান্ড কোং হিসাব, কেননা এখানে আজিম অ্যান্ড কোং হচ্ছে প্রাপ্য হিসাব, বিক্রয় করার সময় আমরা আজিম অ্যান্ড কোং হিসাব ডেবিট করব, বিক্রয় হিসাব ক্রেডিট করব, সেজন্য ডেবিট হিসাব খাতের নাম এখানে লিখতে হবে। সেজন্য আমরা লিখলাম আজিম অ্যান্ড কোং হিসাব, অর্থাৎ যে নামটি থাকবে সেই নামটি আমরা এখানে লিখব। খুব সহজ, বিষয়টি ভালো করে বোঝার চেষ্টা করি। এবার চালান নং আমাদের 08 আমরা এখানে লিখব বা 8 লিখব, সমস্যা নাই। তারপরে আমরা এই যে শর্তের ঘরে শর্ত লিখব। লেখার পরে এই যে 10,000 টাকা আছে, এই টাকাটা আমরা এইখানে লিখব, প্রাপ্য হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট, এইখানে আমরা টাকা লিখব। তারপর আমরা কি করব, 11 তারিখ লিখব, তারিখের ঘরে 11 তারিখ লিখব। তারপর লিখব সেতু অ্যান্ড কোং হিসাব, নাম যে নাম ছিল সেই নাম লিখব। এবং আমরা এখানে চালান নং ছিল 10, চালান নং 10 লিখব। এবং এখানে শর্ত ছিল N30, অর্থাৎ এইখানে কোনো ডিসকাউন্টের সুযোগ নাই, 30 দিনে পরিশোধ করতে হবে, কোনো ডিসকাউন্ট নাই, সেজন্য N30 এখানে শর্ত। তারপরে আমরা টাকার ঘরে টাকা লিখব। তো পরেরটা তোমরা হয়তো পারবে, 20 তারিখ রাকিব অ্যান্ড কোং হিসাব এবং শর্ত চালান ঠিক মতো লিখব এবং শেষের ঘরে আমরা টাকা লিখব। তো লেখা শেষে আমরা কি করব, নিচে একটি দাগ দিব এবং সবগুলি যোগ করব। 10 আর 15 25, 25 আর এই 12, মোট 37,000 টাকা। পাশে লিখব মোট যোগফল এবং যোগফলের নিচে আমরা ডাবল দাগ দিয়ে এই বিক্রয় জাবেদা শেষ করব। তো এইভাবে আমরা এই বিক্রয় জাবেদা প্রস্তুত করতে পারি। তো এবার আমরা 1-এর খ জনাব হান্নানের বইতে সাধারণ খতিয়ান প্রস্তুত করার চেষ্টা করব। সাধারণ খতিয়ান এই ক্ষেত্রে আমাদের বিক্রয় জাবেদা থেকে দুইটি হবে, একটি হচ্ছে বিক্রয় হিসাব আর একটি হচ্ছে প্রাপ্য হিসাব। তো কেন বিক্রয় হিসাব এবং প্রাপ্য হিসাব হবে, আমরা একটু বিক্রয় জাবেদাটা দেখার চেষ্টা করি, তাহলে আরো ভালো বুঝতে পারবো। তো এবার আমরা এই যে বিক্রয় জাবেদা দেখে এখান থেকে লক্ষ্য করি কয়টা খতিয়ান করতে হবে, বিশেষ করে সাধারণ খতিয়ান। তো বিক্রয় জাবেদার ডান দিকে এই যে এখানে প্রাপ্য হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট, এখানে কয়টা হিসাব জড়িত, প্রাপ্য হিসাব আর বিক্রয় হিসাব, দুইটা হিসাব কিন্তু। সেজন্য আমাদের প্রাপ্য হিসাবের নামে একটা খতিয়ান হবে আর বিক্রয় হিসাব নামে একটি খতিয়ান প্রস্তুত করতে হবে এবং টাকা লিখবো এই যে শেষের টাকাটি। তো সেজন্য আমরা এখানে এই যে প্রাপ্য হিসাব নামে একটি আমরা এই খতিয়ানের ছক অঙ্কন করেছি, চলমান জের ছক। তো এই খতিয়ানে যদি আমরা লিখতে চাই তাহলে আমরা তারিখ লিখব। প্রথমে তারিখের ঘরে কত তারিখ হবে একটা প্রশ্ন, তাই না? এখন বিষয়টি হচ্ছে বিক্রয় হিসাবের এই জের যেহেতু আমরা হিসাবভুক্ত করব, সেজন্য এই মাসের যে শেষ তারিখ সেই তারিখে আমরা হিসাবভুক্ত করতে পারি, তাই আমরা লিখলাম জানুয়ারি 31 তারিখ এবং যোগফল লিখব এইখানে, তাই না? তো এখানে নাম কি লিখব, নাম হবে এখানে প্রাপ্য হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট, তাহলে প্রাপ্য হিসাবের বিপরীত নামটা হবে বিক্রয় হিসাব এখানে লিখব। আর প্রাপ্য হিসাব যেহেতু ডেবিট, সেজন্য এই 37,000 টাকা ডেবিট দিকে লিখব এবং জেরের ঘরে আবার ডেবিটে বসাই দিব। আমি বিষয়টি সহজ করার জন্য আবারও বলছি, সেটি হচ্ছে এই 37,000 টাকা এখানে লিখব ডেবিট দিকে। কেন ডেবিট দিকে? প্রাপ্য হিসাব ডেবিট, সেই জন্য। আর নাম লিখব বিপরীত নাম বিক্রয় হিসাব। তো এবার আমরা বিক্রয় হিসাব প্রস্তুত করার চেষ্টা করব। তো লক্ষ্য করি এই বিক্রয় জাবেদা থেকে যদি বিক্রয় হিসাব প্রস্তুত করি তাহলে আবার আমরা বিক্রয় হিসাবের ঘর অঙ্কন করেছি, ছক অঙ্কন করেছি এবং এই যে বিক্রয় হিসাবের কোন দিকে টাকা হবে, ক্রেডিট দিকে। নাম লিখব প্রাপ্য হিসাব, এখানে তারিখ লিখব জানুয়ারি 31 এবং নাম লিখব প্রাপ্য হিসাব। আর টাকার ঘরে আমরা কোন দিকে টাকা লিখব, এখানে বিক্রয় হিসাব কিন্তু ক্রেডিট, সেই জন্য এই 37,000 টাকা ক্রেডিট দিকে লিখব। বিষয়টি মনে রাখতে হবে কিন্তু এই বিক্রয় হিসাব যখন আমরা প্রস্তুত করব তখন এই 37,000 টাকা ক্রেডিট দিকে লিখতে হবে, কেননা বিক্রয় হিসাব ক্রেডিট, সেই জন্য নাম লিখব বিপরীত নামটা প্রাপ্য হিসাব। অর্থাৎ আমরা যদি প্রাপ্য হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট এই জাবেদা থেকে যদি আমরা খতিয়ান প্রস্তুত করি তাহলে কিন্তু বিক্রয় হিসাবে ক্রেডিট দিকে টাকা লিখব, নাম লিখব কিন্তু প্রাপ্য হিসাব। তো এইভাবে আমরা এই বিক্রয় জাবেদা থেকে সাধারণ খতিয়ান, বিশেষ করে প্রাপ্য হিসাব এবং বিক্রয় হিসাব প্রস্তুত করতে পারি। তো এবার আসি জনাব হান্নানের বইতে সহকারী খতিয়ান। সহকারী খতিয়ান বলতে বোঝায় সবার নামে নামে খতিয়ান। আমরা এখানেও চলমান জের ছক অঙ্কন করতে পারি, সমস্যা নেই। তো চলো দেখি আমরা বিক্রয় জাবেদা থেকে কয়টি সহকারী খতিয়ান প্রস্তুত করা যেতে পারে। এই যে লক্ষ্য করি বিক্রয় জাবেদাটি আমি আবার উপস্থাপন করেছি তোমাদের সামনে। তো এই ক্ষেত্রে তোমরা যখন সমাধান করবে অঙ্কের সমাধান, তখন কিন্তু এই বিক্রয় জাবেদা উপরে আর লিখবে না, কেন তোমরা তো বিক্রয় জাবেদা একবার অঙ্কন করেছো, বিশেষ করে ক নাম্বারে, সেই ক নাম্বার দেখেই তোমরা অন্যান্যগুলি করবে। তো এই ক্ষেত্রে আমি সহজে বোঝানোর জন্য নিচে
খতিয়ান করব এই জাবেদা দেখে, সেজন্য আমি জাবেদাটি বারবার সামনে উপস্থাপন করার চেষ্টা করছি। তো লক্ষ্য করি বিক্রয় জাবেদা থেকে যদি আমরা সহকারী খতিয়ান প্রস্তুত করি তাহলে এখানে কয়টা নাম আছে, একটা আজিম অ্যান্ড কোং হিসাব, একটা সেতু অ্যান্ড কোং হিসাব এবং একটা রাকিব অ্যান্ড কোং হিসাব। অর্থাৎ সবার নামে নামে একটি করে যে খতিয়ান করব সেইগুলির নাম হবে সহকারী খতিয়ান। এই যে প্রথমে আমরা আজিম অ্যান্ড কোং হিসাব অঙ্কন করেছি এবং এইখানে তারিখ হবে কিন্তু আজিম অ্যান্ড কোং এর পাশে যে তারিখ আছে সেই তারিখ। তো এইখানে কত তারিখ আছে, জানুয়ারি 1, 2020, জানুয়ারি 1 লিখবো আমরা এখানে, কেননা আজিম অ্যান্ড কোং হিসাবের এখানে যেহেতু জানুয়ারি 1 তারিখে আমরা বিক্রয় করেছি আজিম অ্যান্ড কোং এর নিকট। এবার আমরা বিবরণের ঘরে কি লিখব, এখানে যেহেতু বিক্রয় জাবেদা থেকে প্রস্তুত করতেছি এখানে কিন্তু প্রাপ্য হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট, তাই না? তাহলে এই আজিম অ্যান্ড কোং কিন্তু প্রাপ্য হিসাব, তাই আমরা প্রাপ্য হিসাবে ডেবিটে টাকা লিখব, প্রাপ্য হিসাবে ডেবিটেই 10,000 টাকা লিখব আর নাম লিখব কিন্তু বিক্রয় হিসাব। আমি আবার বলছি বিষয়টা, সেটি হচ্ছে আজিম অ্যান্ড কোং কিন্তু প্রাপ্য হিসাব, তো যেহেতু প্রাপ্য হিসাব ডেবিট উপরে লেখা সেজন্য প্রাপ্য হিসাবে ডেবিটে টাকা লিখব 10,000, অর্থাৎ এই 10,000 টাকা প্রাপ্য হিসাবে ডেবিটে লিখব, কেননা আজিম অ্যান্ড কোং হিসাব একজন প্রাপ্য হিসাব, তার কাছে আমরা পাবো, অর্থাৎ দেনাদার হিসাব, তো দেনাদারের ডেবিট দিকে বসে। এবং নাম লিখব এই উল্টা নামটা বিক্রয় হিসাব নাম লিখব এবং এই জেরের টাকা যেহেতু ডেবিট দিকে আছে তাই ডেবিট দিকে বসে যাবে। তো অনুরূপভাবে আমরা সেতু অ্যান্ড কোং হিসাব এবং রাকিব অ্যান্ড কোং হিসাব নামে আরও দুটি খতিয়ানের ঘর অঙ্কন করব, বিশেষ করে সহকারী খতিয়ান হিসেবে। তো এই যে লক্ষ্য করি আবার বিক্রয় জাবেদাটি আমি সামনে নিয়ে এসেছি এবং নিচে আমি সেতু অ্যান্ড কোং হিসাব অঙ্কন করেছি, তাই না? তো এইটাই হচ্ছে আমাদের বিশেষ করে প্রশ্নের উত্তর। উপরেরটা কিন্তু এক্সট্রা অংশ, অতিরিক্ত অংশ, আমি কিন্তু বারবার বলছি, বোঝানোর জন্য আমি উপরের অংশটা এখানে উপস্থাপন করেছি। এবার সেতু অ্যান্ড কোং এর হিসাবে তারিখ হচ্ছে 11 তারিখ লিখব, লেখা শেষে এখানেও লিখব বিক্রয় হিসাব এবং টাকা লিখবো এই যেতে প্রাপ্য হিসাব, সেতু অ্যান্ড কোং হিসাব যেহেতু একজন প্রাপ্য হিসাব সেজন্য আমরা এই 15,000 টাকা ডেবিট দিকে লিখব, 15,000 টাকা ডেবিট দিকে জের বসবে, অর্থাৎ এই 15,000 টাকা আমরা ডেবিট দিকে লিখব, নাম লিখব বিক্রয় হিসাব। অনুরূপভাবে আমরা রাকিব অ্যান্ড কোং হিসাব অঙ্কন করব। তো রাকিব অ্যান্ড কোং হিসাব কয় তারিখ আছে, যে 20 তারিখ লিখব, লেখা শেষে আমরা এই 12,000 টাকা লিখব, তাই না, ডেবিট দিকে, এখানে নাম লিখব কি এই বিক্রয় হিসাব, আবার এই বিক্রয় হিসাব লিখব এবং টাকা হবে কোন দিকে, এই 12,000 টাকা লিখব, যেহেতু প্রাপ্য হিসাব ডেবিট তাই ডেবিট দিকে টাকা বসবে এবং টাকা আমরা শেষে ডেবিট জেরের ঘরে লিখব, অর্থাৎ আমরা এই 12,000 টাকা ডেবিট দিকে লিখব, কেননা রাকিব অ্যান্ড কোং একজন প্রাপ্য হিসাব তাই প্রাপ্য হিসাবে ডেবিট দিকে টাকা লিখব, নাম লিখব প্রাপ্য হিসাবের বিপরীত নামটা বিক্রয় হিসাব, বিষয়টি মনে রাখতে হবে। অর্থাৎ এই সহকারী খতিয়ান প্রত্যেকটার ডেবিট দিকে টাকা বসবে, নাম লিখব বিক্রয় হিসাব। অর্থাৎ পূর্বের টিউটোরিয়ালে আমি যে ক্রয় জাবেদা করেছিলাম এবং সেই ক্রয় জাবেদা থেকে আমরা যে খতিয়ান প্রস্তুত করেছিলাম সহকারী খতিয়ান, সেক্ষেত্রে কিন্তু লিখেছিলাম আমরা ক্রয় হিসাব বলে কোন দিকে টাকা লিখেছিলাম, ক্রেডিট দিকে টাকা লিখেছিলাম, কিন্তু বিক্রয় জাবেদা থেকে সহকারী খতিয়ান করার সময় এই নামের ঘরের ডেবিটে টাকা বসবে, নাম লিখতে হবে বিক্রয় হিসাব, অর্থাৎ ক্রয় জাবেদার উল্টা হবে। পরবর্তী সৃজনশীল 2 লক্ষ্য করি ক্রয় জাবেদা এবং বিক্রয় জাবেদা একত্রে আছে, এই ধরনের একটা অঙ্ক আমরা উপস্থাপন করেছি। যেমন নাহিদ একজন কাপড় ব্যবসায়ী, 2020 সালের মার্চ মাসে তার লেনদেন ছিল নিম্নরূপ: মার্চ 2 তারিখে আমিন অ্যান্ড সন্সের নিকট পণ্য ক্রয়, মার্চ 15 তারিখে আবার পণ্য ক্রয় এবং মার্চ 28 তারিখে পণ্য ক্রয়। অর্থাৎ আমি যেগুলো লাল চিহ্ন দিয়ে রেখেছি সেগুলো হচ্ছে ক্রয় সংক্রান্ত লেনদেন এবং যেগুলি কালো কালি দিয়ে উপস্থাপন করেছি সেগুলি হচ্ছে বিক্রয় সংক্রান্ত লেনদেন। তো এইখানে আমি লাল এবং কালো আলাদা করে রেখেছি সহজে বোঝানোর জন্য। পরীক্ষার হলে কিন্তু আবার লাল কালার আলাদা করা থাকবে না, সেক্ষেত্রে তোমাদের নিজে বুঝে নিতে হবে। তো এর পরিপ্রেক্ষিতে আমাদের এই ক নম্বরে বলছে কারবারি বাট্টার পরিমাণ নির্ণয় করো, খ নঙে বলছে ক্রয় জাবেদা প্রস্তুত করো এবং গ নঙে বলছে বিক্রয় জাবেদা প্রস্তুত করতে হবে। তো প্রথমে আমরা কারবারি বাট্টার পরিমাণ নির্ণয় করি। তো এইখানে কারবারি বাট্টায় যে এইখানে আছে 20 তারিখে এবং আছে 28 তারিখে, এই দুইটা লেনদেন থেকে কারবারি বাট্টা নির্ণয় করার চেষ্টা করব। অর্থাৎ এই 25,000 টাকার উপরে 10% হিসেব করব এবং 20,000 টাকার উপরে 10% হিসেব করব। এই দুটো হিসেব করে যে টাকা হয় সেটি হচ্ছে কয়ের উত্তর। তো কয়ের উত্তর আমরা একটু ছকের মাধ্যমে উপস্থাপন করার চেষ্টা করি। তো এই যে লক্ষ্য করি 2 এর ক কারবারি বাট্টার পরিমাণ নির্ণয়, এখানে আমি এই যে 20 তারিখ এবং 28 তারিখ লিখেছি। তো এই ক্ষেত্রে বিবরণের ঘরে লিখব মাসুদ অ্যান্ড সন্সের নিকট বিক্রয় বাট্টা 2500 এবং জাহিদ অ্যান্ড সন্সের নিকট ক্রয় বাট্টা 2000 এবং এই দুটো যোগ করে এখানে একটা দাগ দিয়ে আমরা শেষের ঘরে টাকা লিখব। মোট কারবারি বাট্টা হচ্ছে 4500, এই দুটো যোগ করে আমরা শেষের ঘরে লিখব এবং শেষে ডাবল দাগ দিয়ে দেব। তো বিষয়টি আরো সহজ করার জন্য এই 2500 কিভাবে পেলাম আমি আরো একবার বলি। 25,000 ইন্টু 10% ইকুয়াল টু এই 2500 টাকা হবে এবং 20,000 ইন্টু 10% ইকুয়াল টু 2,000 টাকা হবে। 2,000 আর এই 8,000 যোগ করে এই 4500 টাকা হবে। তো আবার আমরা উদ্দীপকে ফিরে এসেছি। খ
খ নঙে বলছে ক্রয় জাবেদা প্রস্তুত করতে, তাই না? ক্রয় জাবেদা এখানে আমি আবারও বলি, সেটি হচ্ছে এই 2 তারিখ, 15 তারিখ এবং 28 তারিখ, এইগুলা ক্রয় সংক্রান্ত লেনদেন। যেমন এই যে এখানে ক্রয়, এইখানে ক্রয় এবং এখানে পণ্য ক্রয়, তাই এই 3টা লেনদেন ক্রয় জাবেদায় বসবে। তো একটা কাজ করি আমরা, সেটি হচ্ছে এই 3টা লেনদেন আমরা আলাদা করে বিশেষ করে উপস্থাপন করে আমি ক্রয় জাবেদা প্রস্তুত করার চেষ্টা করছি। তো এই যে লক্ষ্য করি ক্রয় জাবেদা সংক্রান্ত 3টি লেনদেন আমি এখানে উপরে উপস্থাপন করেছি এবং এই লেনদেন দেখে নিচে আমরা ক্রয় জাবেদা প্রস্তুত করব, তাই না? তো ক্রয় জাবেদা প্রস্তুত কিভাবে করতে হয় আমি পূর্বের ক্লাসে আলোচনা করেছিলাম, তারপরেও এখন আমি খুব দ্রুত আলোচনা করার চেষ্টা করব। ক্রয় জাবেদা ছক আঁকবো। ক্রয় জাবেদা ছকের ক্ষেত্রে তারিখ, ক্রেডিট হিসাব খাত, কেননা বিক্রয় জাবেদার ক্ষেত্রে ডেবিট হিসাব খাত হয়, ক্রয় জাবেদার ক্ষেত্রে ক্রেডিট হিসাব খাত হয়, কেননা ক্রেডিট হিসাব খাতের নাম আমরা এখানে লিখবো সেই জন্য। এবং এইখানে লিখবো ক্রয় হিসাব ডেবিট, প্রদেয় হিসাব বা পাওনাদার হিসাব ক্রেডিট, এই দুটো আমরা এখানে লিখবো। তো এবার আমরা তারিখের ঘরে লিখবো 2020 মার্চ 2 তারিখ লিখবো। এখানে লেখা শেষে কি করবো আমরা আমিন অ্যান্ড সন্স হিসাব লিখবো। লেখার পরে আমরা এই 11 চালান নং 11 চালান নম্বরের ঘরে লিখবো এবং এই 15,000 টাকা আমরা লিখবো শেষের ঘরে। শর্তের ঘর আঁকলেও হবে, না আঁকলেও হবে, সমস্যা নাই। এবার আমরা 15 তারিখ লিখবো। 15 তারিখের কিছু হলো মাসুদ অ্যান্ড সন্স হিসাব লিখবো এবং এই চালান নংয়ের ঘরে 12, টাকার ঘরে লিখবো এই 25,000। অনেক সহজ কিন্তু বিষয়টি ভালো করে বোঝার চেষ্টা করি। 28 তারিখ লিখবো। লেখা শেষে টাকা কত লিখবো, তাই না? এখানে যেহেতু কারবারি বাট্টা আছে তাই 20,000-এর উপরে 10% হিসেব করলে 2,000 টাকা হয়। তো 2,000 বিয়োগ করলে 18,000 টাকা হবে, তাই আমরা এখানে 18,000 টাকা লিখবো এবং নিচে একটা দাগ দিয়ে এগুলো যোগ করে আমরা এই মোট যোগফলগুলো এইখানে টাকা লিখবো। 5 আর 5 10 আর 8, 18 8 হাতে থাকে 1, 1 আর 1 2, 2 আর 2 4 আর 1 5, অর্থাৎ 58,000 টাকা লিখে ডাবল দাগ দিব। তো এই ক্ষেত্রে তোমাদের মনে হতে পারে যে 28 তারিখে তো আমাদের ছিল 20,000 টাকা, 18,000 টাকা কিভাবে লিখলাম, তাই না? তো বিষয়টি আরো সহজ করার জন্য নিচে আমি একটু উপস্থাপন করছি। এই যে লক্ষ্য করি গণনা কার্য এইভাবে আমরা পরীক্ষার হলে দেখাই দিব, বিশেষ করে গণনা কার্য হিসাবে কিভাবে 18,000 টাকা হলো। এই যে গণনা কার্য মার্চ 28 তারিখ 20,000 মাইনাস, অর্থাৎ এই 20,000 টাকা আগে লিখবো, ব্র্যাকেট দিব 20,000 ইন্টু 10%, অর্থাৎ এই 20,000-এর উপর 10% হিসেব করলে আমাদের 2,000 টাকা ডিসকাউন্ট বাট্রা হয়। এই 20,000 থেকে 2,000 বিয়োগ করে 18,000 টাকা হয় এবং এই 18,000 টাকা এখানে লিখেছি। তো এবার আসি বিক্রয় সংক্রান্ত লেনদেনগুলি আমি এখানে আলাদাভাবে উপস্থাপন করেছি এবং এই লেনদেন থেকে আমি নিচে বিক্রয় জাবেদা প্রস্তুত করার চেষ্টা করব। তো লক্ষ্য করি বিক্রয় জাবেদা ছক অঙ্কন করেছি এবং এখানে ডেবিট হিসাব খাত, চালান নং, শর্ত, প্রাপ্য হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট কিছুক্ষণ আগে আমি দেখিয়েছি বিক্রয় জাবেদা ছক কীরকম হবে। তো এবার আমরা তারিখ লিখব 2020 মার্চ 8, তারপরে লিখবো হামিদ অ্যান্ড সন্স হিসাব, লিখে 20,000 টাকা লিখবো। তারপরে লিখবো মাসুদ অ্যান্ড সন্স হিসাব, তাই না? মাসুদ অ্যান্ড সন্স হিসাব লিখে এই যে চালান নংয়ের ঘরে চালান নং লিখবো, এই শর্তের ঘরে শর্ত লিখবো এবং টাকার ঘরে লিখবো 25,000-এর উপর 10% হিসাব করলে 2,500 টাকা হয়। তাহলে 25,000 থেকে 2,500 বিয়োগ করলে 22,500 টাকা হয়, আমরা এখানে লিখবো। তারপরে 25 তারিখ হাবিব অ্যান্ড সন্স হিসাব লিখবো। লেখা শেষে আমরা 15,000 সরাসরি লিখে দিব, তাই না? এবার যোগ করব, যোগ করার সময় একটা দাগ দিব, এগুলো সব যোগ করলে কত টাকা হবে, অর্থাৎ 67,500 টাকা লিখে ডাবল দাগ দিব। তো এই ক্ষেত্রে 20 তারিখে ছিল 25,000 টাকা, লিখলাম 22,500 টাকা, কিভাবে পেলাম, তাই না? তো বিষয়টি আমি নিচে গণনা আকারে উপস্থাপন করছি, টিকা আকারে লক্ষ্য করি। এই যে মার্চ 20 তারিখ 25,000 লিখবো প্রথমে, মাইনাস 25,000 ইন্টু 10%, অর্থাৎ 25,000-এর 10% 2,500 টাকা। তাহলে 25,000 থেকে 2,500 বিয়োগ করে 22,500 টাকা, এই 22,500 টাকা এখানে লিখেছি এবং যোগ করে নিচে লিখেছি। তো এবার আমরা সৃজনশীল 3 লক্ষ্য করি। জনাব কামাল একজন কাপড় ব্যবসায়ী, তার বিক্রয় সংক্রান্ত লেনদেন ছিল নিম্নরূপ। এখানে 3টা লেনদেন ছিল, তাই না? এই লেনদেনের আলোকে প্রশ্নে বলছে বিক্রয় বাবদ মোট বাট্টার পরিমাণ নির্ণয় করো, অর্থাৎ বাট্টার পরিমাণ নির্ণয় করতে হলে এই দুটো গুণ করে যত টাকা হয় তার 10%, আবার 13 তারিখে যে 70 এবং 500 গুণ করে তার উপরে 8%, এবং শেষেরটি যে 250 এবং 200 গুণ করে তার উপর 5% হিসেব করে যেটা হয় সেটা হবে ক নম্বরের উত্তর। তো আমরা ক নম্বরের উত্তরটি একটি ছকের মাধ্যমে উপস্থাপন করার চেষ্টা করি। তো এই যে আমরা লক্ষ্য করি 3-এর ক মোট বিক্রয় বাট্টার পরিমাণ নির্ণয় আমরা ছক অঙ্কন করেছি 2020। আচ্ছা, আমরা একটা কাজ করি, সেটি হচ্ছে লেনদেনটি এখানে নিয়ে আসি। এখানে লেনদেনটি যদি নিয়ে এসে রাখি তাহলে আমাদের এই লেনদেন দেখে আমাদের বুঝতে সুবিধা হবে। তো এই যে আমরা ছকের উপরে লেনদেনটি আমরা এখানে নিয়ে এসেছি, যদিও আমাদের এই ছকের কিছু অংশ ঢাকা পড়ে গেছে, কিন্তু উপায় নাই, কেননা আমাদের বুঝতে হলে এইভাবে আমাদের বোঝা সহজ হবে। তো লক্ষ্য করি প্রথমে 9 তারিখ লিখবো জামাল ব্রাদার্স নোয়াখালী, তাই না? তাহলে লিখবো জামাল ব্রাদার্সের নিকট বিক্রয় বাট্টা। এবার হিসাব কিভাবে করবো, এই 500 ইন্টু 300 ইন্টু 10% হিসেব করে হবে 15,000 টাকা। আমরা ক্যালকুলেটরের মাধ্যমে হিসেব করে পাবো। পরেরটি লালন ব্রাদার্সের নিকট বাট্টা, সেক্ষেত্রে আমাদের এই 70 ইন্টু 500 ইন্টু 8% হিসেব করে আমাদের হবে কত, 2800 টাকা।
এবং শেষেরটি এই যে 250 ইন্টু 200 ইন্টু 5% হিসেব করে আমাদের কত টাকা হবে 2500 টাকা। এবার এগুলি সব যোগ করব, যোগ করে আমরা শেষের ঘরে লিখে এখানে লিখব মোট বিক্রয় বাট্টা এবং এই যোগফলের নিচে আমরা ডাবল দাগ দিব। তো বিষয়টি আরো সহজভাবে উপস্থাপন করার জন্য আমি টিকা আকারে নিচে এই যে গণনা কার্য উপস্থাপন করার চেষ্টা করছি। লক্ষ্য করি এই যে এপ্রিল 9 তারিখ 500 ইন্টু 300 ইন্টু এই 10%, অর্থাৎ এই যে 500 ইন্টু 300 ইন্টু 10% এবং পরেরটি এই যে 500 ইন্টু 70 ইন্টু 8% এবং তারপরেরটি এই যে 250 ইন্টু 5% এই 5%। তো এইগুলো হিসেব করলে আমাদের হবে একবার হবে 15,000, একবার হবে 2,800 আর একবার হবে 2500 টাকা। এইগুলো ক্যালকুলেটরের মাধ্যমে আমরা বিশেষ করে এই হিসেবের কাজটি সম্পন্ন করব, তাহলে আমাদের অনেক সহজ হবে। তো এবার আমরা খ নং প্রশ্নে বলছে বিক্রয় জাবেদা প্রস্তুত করতে হবে, তাই না? তো আচ্ছা আমরা একটা কাজ করি, এই যে লেনদেনগুলি আমরা যেখানে বিক্রয় জাবেদা প্রস্তুত করব সেখানে নিয়ে যাই, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। তো এই যে লক্ষ্য করি ওই লেনদেনগুলি আমি এখানে আংশিক নিয়ে এসেছি, ওই উদ্দীপকের আংশিক নিয়ে এসেছি, যেটুকু আমাদের প্রয়োজন সেইটুকু। তো এর আলোকে আমরা এখন বিক্রয় জাবেদা প্রস্তুত করব, বিক্রয় জাবেদা ছক অঙ্কন করব, কিছুক্ষণ আগে দেখিয়েছি। তো এপ্রিল 9 তারিখে লিখব জামাল ব্রাদার্স হিসাব। লেখা শেষে আমরা এই 500কে 300 দিয়ে গুণ করে যে টাকা হয় সেখান থেকে আবার 10% হিসেব করে বাদ দিয়ে আমাদের টাকা হবে 1,35,000 টাকা। এবং পরেরটি আমাদের এই 70 ইন্টু 500 গুণ করে যা হবে তার উপরে আবার 8% ডিসকাউন্ট 2800 টাকা বিয়োগ করে আমাদের হবে এই টাকা। এবং এখানে লিখব লালন ব্রাদার্স হিসাব। তারপরে লিখব 24 তারিখে সুরভি ক্লথ স্টোর হিসাব এবং তারপরে টাকার ঘরে লিখব 250 ইন্টু 200 গুণ করে আমাদের হবে 50,000 টাকা। সেখান থেকে 5% ডিসকাউন্ট 2,500 টাকা বিয়োগ করে আমাদের হবে 47,500 টাকা। এগুলি সব যোগ করে আমরা লিখব এইখানে 2,14,700 টাকা সম্ভবত যোগ করে হবে। ক্যালকুলেটর দিয়ে আমরা এগুলো যোগ করব এবং এই যোগের পাশে লিখব মোট যোগফল। এখন এই টাকা কিভাবে হলো সেইটা আমরা এই যে এখানে গণনা কার্যের মাধ্যমে আমি উপস্থাপন করে দেখাচ্ছি। প্রথমে এই যে এপ্রিল 9 তখন কি ছিল 500 গুণ 300, এই যে 500 গুণ 300 মাইনাস আবার 500 গুণ 300 যত টাকা হয় তার উপরে 10% হিসেব করলে এটুকু হিসেব করলে 15,000 টাকা এবং প্রথম অংশটুকু হিসেব করলে আমাদের হয় 1,50,000 টাকা। তাই 1,50,000 থেকে 15,000 বিয়োগ করে আমাদের হবে 1,35,000 টাকা। সেই 1,35,000 টাকা এখানে লিখেছি। তারপরে পরেরটি লক্ষ্য করি 70 ইন্টু এই যে 500 ইন্টু 70 গুণ করে যা হয় আমাদের সম্ভবত 5-7 35,000 টাকা হবে এবং এইটুকু গুণ করে সমাধান করে হবে 2800 টাকা। তাহলে 35,000 থেকে 2800 বিয়োগ করলে 32,200 টাকা হয়, সেটি আমরা এখানে লিখেছি। এবং অনুরূপভাবে নিচেরটি আমরা পেয়েছি এই 47,500 টাকা। তো এবার আসি কামাল ব্রাদার্সের সাধারণ খতিয়ান। সাধারণ খতিয়ান কিছুক্ষণ আগে আমি বলেছি বিক্রয় জাবেদা থেকে সাধারণ খতিয়ান প্রস্তুত করার ক্ষেত্রে বিক্রয় জাবেদা এবং প্রাপ্য হিসাব করতে হয়। তো সেগুলি আমরা এখন প্রস্তুত করার চেষ্টা করব বিক্রয় জাবেদা দেখে। এই যে বিক্রয় জাবেদাটা আমি উপস্থাপন করেছি, লক্ষ্য করি আমরা এপ্রিল 30 তারিখ লিখব, কারণ এপ্রিল মাস 30 দিনে হয়। মোট যোগফল যখন টাকা লিখবো আমরা তখন সবসময় এই মাসের শেষ তারিখ হবে, সেজন্য এখানে লিখবো আমরা বিক্রয় হিসাব, টাকা লিখবো এই যে 2,14,700 টাকা এবং ডেবিটের টাকা ডেবিটে বসে যাবে। অর্থাৎ আমি আবারও বলি 2,14,700 টাকা ডেবিটে লিখবো, কেননা এখানে প্রাপ্য হিসাব ডেবিট সেই জন্য, এবং নাম লিখবো বিক্রয় হিসাব, বিপরীত নামটা। পরবর্তীতে আবার এই জাবেদা দেখে আমরা এই বিক্রয় হিসাব প্রস্তুত করি। বিক্রয় হিসাবে ছক অঙ্কন করেছি, এখানেও আমরা লিখবো এপ্রিল 30 তারিখ এবং এইখানে আমরা কি লিখবো প্রাপ্য হিসাব লিখবো। অর্থাৎ যেহেতু বিক্রয় হিসাব প্রস্তুত করতেছি তাই বিক্রয় হিসাবের উল্টা নামটা লিখবো, প্রাপ্য হিসাব এখানে লিখবো। এবং টাকা বিক্রয় হিসাবের ক্রেডিট যেহেতু তাই ক্রেডিট দিকে টাকা লিখবো এবং ক্রেডিটের টাকাটা ক্রেডিটে বসে যাবে। অর্থাৎ আমি আবারও বলছি এই 2,14,700 টাকার যেহেতু বিক্রয় হিসাব ক্রেডিট তাই বিক্রয় হিসাবে ক্রেডিটে বসবে, নাম লিখবো প্রাপ্য হিসাব, বিপরীতটা। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এবারে ভ্যাট সংক্রান্ত কিছু সমস্যা সমাধানের চেষ্টা করব। তো ভালো করে লক্ষ্য করি, যদিও আমি পূর্বের ক্লাসে এই ক্রয়ের সাথে ভ্যাট সংক্রান্ত বিষয় দেখিয়েছি, আজকে আমি বিক্রয়ের সাথে ভ্যাট থাকলে কিভাবে হিসাবভুক্ত করব সেটি দেখার চেষ্টা করব। প্রথমে কারবারি বাট্টার পরিমাণ নির্ণয়, তাই না? তো কারবারি বাট্টা এই 40,000 টাকার উপরে 10%, 20,000 টাকার উপরে 5% এবং 30,000 টাকার উপরে 5% হিসেব করে যেটা হয় সেটি আমাদের এই কারবারি বাট্টার পরিমাণ হবে। অনেক সহজ। তো এই যে লক্ষ্য করে লেনদেনগুলি আমরা নিয়ে এসেছি এবং এই লেনদেন দেখে আমরা ক নাম্বারের উত্তর লিখব মোট কারবারি বাট্টার পরিমাণ নির্ণয়। এখানে আমরা তারিখগুলি লিখব এবং প্রথমে লিখব আজমল ব্রাদার্সের নিকট বিক্রয় বাট্টা এবং টাকার পরিমাণ হবে এই 40,000 ইন্টু 10%, 4,000 টাকা হবে। এবং পরবর্তীতে মাসুদ অ্যান্ড সন্সের নিকট বাট্টা এই 20,000 টাকার উপরে 5% আমাদের কত টাকা হবে? 1,000 টাকা হবে। এবং জামান ব্রাদার্সের নিকট বাট্টা এই 30,000 টাকার 5% 1,500 টাকা হবে। এগুলি সব যোগ করে এবং এইগুলি সব যোগ করে শেষে লিখে নিচে ডাবল দাগ দিয়ে পাশে লিখব মোট বিক্রয় বাট্টার পরিমাণ। তো আবার আমরা উদ্দীপকে ফিরে এসেছি, খ নম্বরে বলছে বিক্রয় জাবেদা প্রস্তুত করতে, তাই না? তো এই ক্ষেত্রে আমরা একটা কাজ করি, আবার পূর্বের মতো এই লেনদেনগুলি এখানে থেকে কাট করে আমরা ওই পেজে নিয়ে যাই, যেটা দেখে সহজেই বিক্রয় জাবেদা প্রস্তুত করতে পারবো। তো এই যে লক্ষ্য করি বিক্রয় জাবেদার উপরে আমি লেনদেনগুলো লিখেছি এবং এইখানে যেহেতু ভ্যাট আছে প্রত্যেক ক্ষেত্রে সেজন্য এখানে বিক্রয় জাবেদার ছকে আমাদের এই ঘরের সংখ্যা একটু
পরিবর্তন হবে। লক্ষ্য করি এই যে প্রাপ্য হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট, ভ্যাট চলতি হিসাব ক্রেডিট। আমরা জানি যে বিক্রয়ের সাথে যদি ভ্যাট থাকে তাহলে প্রাপ্য হিসাব ডেবিট যদি ধারে বিক্রয় হয়, এবং বিক্রয় হিসাব ক্রেডিট ও ভ্যাট চলতি হিসাব ক্রেডিট হয়, অর্থাৎ দুইটা ক্রেডিট একটা ডেবিট হবে। বিষয়টি মনে রাখতে হবে। তো এবার আমরা প্রথমে কি লিখব, মার্চ তারিখ 2020। তো এখানে 2020 কিন্তু এখানে লেখা নাই, কেননা জায়গা সেভ করার জন্য আমি 2020 উপরের লাইনটা আমি এই উদ্দীপক থেকে আনি নাই, যেটুকু প্রয়োজন সেটুকু নিয়ে এসেছি। উদ্দীপকে কিন্তু 2020 ছিল। তো 2020 মার্চ 3 তারিখ লিখে আজমল ব্রাদার্স হিসাব লিখব। লেখা শেষে আমরা টাকা কিভাবে লিখব খুব ভালো করে লক্ষ্য করি। প্রথমে আমরা এই 40,000 টাকার উপর 10% হিসেব করলে 4,000 টাকা হয়। তাহলে 40,000 থেকে 4,000 বিয়োগ করে আমাদের নিট বিক্রয় হচ্ছে 36,000 টাকা। এই 36,000 টাকার উপরে 15% ভ্যাট হিসেব করলে আমাদের হয় 5,400 টাকা। অর্থাৎ নিট বিক্রয় হচ্ছে আমাদের এই 36,000 টাকা। কিভাবে হলো আমি আরেকবার বলছি। 40,000-এর উপরে 10% হিসেব করলে কত হয়, 4,000। 40,000 থেকে 4,000 বিয়োগ করে 36,000 টাকা হয়। এবার এই নিট বিক্রয় যে 36,000 টাকা, তার উপরে 15% ভ্যাট হিসেব করে হয় 5,400 টাকা। এবার আমরা এই ডেবিটের ঘরে দুইটা যোগ করে লিখব, অর্থাৎ এই 36,000 এবং 5,000 দুইটা যোগ করে হবে 41,400। আমরা সহজে করার জন্য এই দুইটা প্রথমে লিখব, এইটা, তারপরে লিখব এটার উপরে ভ্যাট, তারপরে এই দুইটা যোগ করে এই প্রথম ঘরে টাকা লিখব, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। 17 তারিখ মাসুম অ্যান্ড সন্স হিসাব লিখব। অনুরূপভাবে আমরা কি করব, এই 20,000 টাকার 5% হিসেব করলে হয় 1,000 টাকা, ডিসকাউন্ট বারটা 1,000 টাকা। তাহলে 20,000 থেকে 1,000 বিয়োগ করলে কত হয়, 19,000 টাকা। সেটা আমরা এই মাঝের ঘরে লিখব, নিট বিক্রয়। এবারে নিট বিক্রয় 19,000 টাকার উপরে যদি আমরা ক্যালকুলেটরের মাধ্যমে 15% ভ্যাট হিসেব করি, তাহলে আমাদের হবে এই 2,850 টাকা। তারপর এই দুইটা যোগ করে এই প্রথম ঘরে লিখব। তো এই ক্ষেত্রে আমি সবচেয়ে সহজে বোঝানোর জন্য তোমাদের মাঝখানেটা আগে লিখেছি 19,000, তার উপরে 15% ভ্যাট ধরে এই শেষেরটি লিখেছি, এই দুইটা যোগ করে প্রথমে লিখেছি, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। এবার আমরা 25 তারিখটা আসি। 25 তারিখে কি বলছে, জামান ব্রাদার্স হিসাব। জামান ব্রাদার্স হিসাবের আবার আমরা পূর্বের মতো করব। 30,000-এর 5% হিসেব করলে 1,500 টাকা হয়, অর্থাৎ 1,500 টাকা ডিসকাউন্ট। তাহলে 30,000 থেকে 1,500 বিয়োগ করে কত হয়, 28,500। এই 28,500-এর উপরে যদি আমরা 15% ভ্যাট হিসেব করি, তাহলে আমাদের হবে 4,275 টাকা। আমরা ক্যালকুলেটরের মাধ্যমে হিসেব করব। এবার কি করব, এই শেষের দুইটা যোগ করে যদি প্রথমে লিখি, তাহলে হবে 32,775 টাকা। এই হচ্ছে আমাদের এই প্রাপ্য হিসাব, বিক্রয় এবং ভ্যাট সংক্রান্ত বিভিন্ন লেনদেন আমরা হিসাবভুক্ত করলাম, তাই না? এবার নিচে একটা দাগ দিব, দাগ দেওয়ার শেষে সবগুলো যোগ করব। এগুলো যোগ করে এখানে লিখবো, এগুলো যোগ করে এখানে লিখবো, এবং এইগুলো যোগ করে এখানে লিখবো। লাস্টে আমরা কি করব, মোট যোগফল পাশে লিখবো এবং শেষে আমরা ডাবল দাগ দিয়ে দিব। তো এইভাবে আমরা এই ভ্যাট সংক্রান্ত লেনদেন হতে বিক্রয় জাবেদা প্রস্তুত করতে পারি। বিষয়টি ভালোভাবে মনে রাখার চেষ্টা করব এবং নিয়মিত প্র্যাকটিস করব। প্র্যাকটিস না করলে কিন্তু মনে থাকবে না। বিশেষ করে অ্যাকাউন্টিং ইজ নাথিং উইদাউট প্র্যাকটিস। তো এবার আসি সহকারী খতিয়ান কিভাবে প্রস্তুত করব। তো এই যে লক্ষ্য করি, খ নং উত্তরে বিক্রয় জাবেদাটা আমি সামনে নিয়ে এসেছি। বিক্রয় জাবেদা থেকে আমরা সহকারী খতিয়ান লক্ষ্য করি, আজমল ব্রাদার্স হিসাব, মাসুদ অ্যান্ড সন্স হিসাব এবং জামান ব্রাদার্স হিসাব। এই তিনটা নামে তিনটা খতিয়ান হবে, যেগুলিকে সহকারী খতিয়ান বলা হয়। সবার নামে নামে প্রস্তুত করতে হয়, কিছুক্ষণ আগে দেখেছি। কিন্তু এখানে যেহেতু ভ্যাট আছে, সেজন্য একটু আলাদা হবে। লক্ষ্য করি, আজমল ব্রাদার্স হিসাব প্রথমে আমরা অঙ্কন করেছি, এবং আমরা আজমল ব্রাদার্স হিসাব এখানে কিন্তু প্রাপ্য হিসাব, সেজন্য আমাদের এই তারিখ লিখব, মার্চ 3 তারিখ লিখব। লেখা শেষে প্রথমে আমরা লিখব যে বিক্রয় হিসাব। বিক্রয় হিসাব লিখে এখানে যেহেতু আজমল ব্রাদার্স হিসাব প্রাপ্য হিসাব, সেজন্য প্রাপ্য হিসাব ডেবিট। তাই এই বিক্রয় হিসাবে কত টাকা আছে লেখা, 36,000 টাকা ডেবিটে লিখব। তারপর ডেবিটের টাকা ডেবিটে চলে যাবে, এবং পরবর্তীতে লিখব ভ্যাট চলতি হিসাব। ভ্যাট চলতি হিসাব লিখে এখানে ডেবিট দিকে টাকা বসবে 5,400 টাকা। অর্থাৎ আমি আবারও বলি, এখানে যেহেতু প্রাপ্য হিসাব ডেবিট, সেজন্য ডেবিট দিকে টাকা বসবে। অনুরূপভাবে মাসুদ অ্যান্ড সন্স হিসাবের ঘরে আমরা কি লিখব, আবার লিখব বিক্রয় হিসাব বলে 19,000 টাকা লিখব, এবং ভ্যাট চলতি হিসাব বলে আমরা 2,850 টাকা লিখব। পরে এই 19,000-এর সাথে 2,850 যোগ করে আমাদের এইখানে বসবে 21,850 টাকা। এই 21,850 সাথে মিলে যাবে। পরবর্তীতে আবার আমরা জামান ব্রাদার্স হিসাব লিখব সবশেষে, এবং সেইখানেও আমরা অনুরূপভাবে লিখব বিক্রয় হিসাব নামে এই 28,500 টাকা লিখব ডেবিটে, এবং এই ভ্যাট চলতি হিসাব লিখে এই 4,275 টাকা লিখব ডেবিটে। এই 28,500-র সাথে 4,275 টাকা যোগ করে আমাদের হবে 32,775 টাকা। তো এইভাবে আমরা বিশেষ করে বিক্রয় জাবেদা থেকে সহকারী খতিয়ান প্রস্তুত করতে পারি। তো বিক্রয় জাবেদা থেকে যদি সাধারণ খতিয়ান প্রস্তুত করতে বলে, তাহলে এখানে তিনটা খতিয়ান হবে, একটা প্রাপ্য হিসাব, একটা বিক্রয় হিসাব, এবং আর একটা ভ্যাট চলতি হিসাব। এবং তখন টাকা লিখবো আমরা
এই নিচের টাকাগুলি লিখব, অর্থাৎ মোট যোগফল লিখব তখন আমরা, এবং মার্চ মাসের 31 তারিখ দিয়ে লিখব। বিষয়টি মনে রাখতে হবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল আমার আজকের আলোচ্য বিষয়। আমার পরবর্তী টিউটোরিয়ালের আলোচ্য বিষয় হচ্ছে বিশেষ জাবেদা পর্ব 3 ক্রয় ফেরত জাবেদা সম্পর্কে আলোচনা করার চেষ্টা করব। দেখার আমন্ত্রণ রইল। পরিশেষে আমার এই ভিডিওটি যদি তোমাদের উপকারে আসে এবং ভালো লাগে, তাহলে প্লিজ আমার এই ভিডিওটিতে লাইক দিবে, শেয়ার করবে এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। পরবর্তীতে আরও নতুন নতুন শিক্ষামূলক ভিডিও আনার প্রত্যাশা নিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে। খোদা হাফেজ।